4 দিনের ব্যবধানে রাজধানী সহ সারা দেশে ফের গ্যাস সংকট। বাসাবাড়িতে জ্বলছে না চুলা। নোয়াখালীতে ফিলিং স্টেশনে চরম ভোগান্তি। রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি সব প্রস্তুতি শেষ। ফেনীর ছাত্রী নুসরাত ও মাগুরার আসিয়া হত্যা মামলার শুনানি। কোকোর ৫৭তম জন্মদিন আজ। বনানী কবরস্থানে দলের পক্ষে শ্রদ্ধা। ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো, মন্তব্য রিজভির। এবং হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের। গুরুত্বপূর্ণ এই জলপ্রপাত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। 4 দিন সরবরাহ বাড়ার পর আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ বিঘ্ন ঘটেছে। দৈনিক 750 মিলিয়ন ঘনফুটে উন্নীত হওয়ার পর সরবরাহ কমে আবার 500 মিলিয়ন ঘনফুটে নেমেছে। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ থেকে টার্মিনালে এলএনজি খালাস করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রভাব পড়েছে রাজধানী সহ সারা দেশে। ঢাকার ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। এতে দুর্ভোগে পড়েছেন চালকরা। পাশাপাশি বাসাবাড়িতেও গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীর। সারা দেশের মতো নোয়াখালীতেও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা দিচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। একই কারণে নেতিবাচক প্রভাব পড়েছে উৎপাদনমুখী কারখানাগুলোতে। গ্যাস না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন আবাসিক গ্রাহকরা। সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। মোহাম্মদ সেলিমের তথ্য চিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। গ্যাস সংকটের কারণে নোয়াখালীর বেগমগঞ্জের সব কয়টি সিএনজি স্টেশন সকাল থেকে বন্ধ রয়েছে। এতে করে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস না পেয়ে যানবাহনের মালিক, চালক ও শ্রমিকদের ভোগান্তি চরমে উঠেছে। প্রেসারের কারণে যে আমরা গ্যাস লইতে পারি না, সিরিয়াল দৈত্য অন্তত 1 মাইল। রোডের মধ্যে অবস্থা, এখন গ্যাসের পাম্পে আইছি, কত বড় এক সিরিয়াল, পাম্পে নাই গ্যাস। আগে গ্যাসের সাইজে 240-30 মিলে ছিল, এখন আমরা 80-90, এর বেশি প্রেসার উঠতেছে না। 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগাই গ্যাস ঢুকতেছে আপনার 200 টাকা, 180 টাকা, 250 টাকা এরকম ঢুকতেছে আর কি। মেশিন কম, এনে যদি গ্যাস অফিস থেকে যদি আমাদের মেশিন প্রোভাইড করতে অনুমতি দিত, যে আরেকটা মেশিন আপনারা ব্যবহার করেন, তাহলে আমরা আরেকটা মেশিনের স্থাপন করতে পারতাম, তাহলে প্রেসারটা আরো বেশি হইতো। নোয়াখালীতে গ্যাস পাম্পের তুলনায় গাড়ির পরিমাণ অনেক বেশি। গ্যাসের চাপ কম থাকায় গ্যাস দিতে পারছেন না বলে জানায় জেলার ফিলিং স্টেশনগুলো। গ্যাস পাম্পের চেয়ে গাড়ির পরিমাণটা বেশি, এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, বর্তমান গ্যাসের স্পিডটা কম, আপনার গ্যাসটা কমাই দিচ্ছে বাগরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি। তবে কবে নাগাদ সংকটটির সমাধান মিলবে তা নিশ্চিত নয় কর্তৃপক্ষ। এই সমস্যা উত্তরণে আসলে আমাদের নোয়াখালী অফিসের করণীয় কিছু নাই। এটা এলএনজি টার্মিনালের যে মেরামত কাজ চলতেছে, এটা আরপিজিসিএল করে। আরপিজিসিএলের এই কাজটা কবে শেষ হবে সেটাও আসলে আমার এখান থেকে, এই লেভেল থেকে এটা জানা সম্ভব না। জনজীবনে ভোগান্তি কমাতে গ্যাস সংকট নিরসনে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত ও মাগুরার আসিয়া হত্যা মামলার শুনানির পরই শুরু হবে রামিসা হত্যা মামলার শুনানির কার্যক্রম। বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দিস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। এ নির্দেশের পর 25 জুন এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসাবে নিয়োগ পান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। এ উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্ম নেয়া কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তবে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন কোকো। ওই সময়ে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়া অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান দেশের ক্রীড়া অঙ্গনে এখনও স্মরণ করা হয়। এই উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো। মরহুম আরাফাত রহমান কোকো এমন এক পরিবেশে, এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন, এই যাওয়াটাও ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি। এই সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের খুশি করতে ৭১কে মুছে ফেলার চেষ্টা করছে একটি গোষ্ঠী। ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। ৭১ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। ক্রীড়া সংগঠক হিসেবে কোকোর বিভিন্ন উদ্যোগ ও অবদান আজও স্মরণীয় হয়ে আছে দেশের ক্রীড়া অঙ্গনে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটিকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। এ সময় তরুণ সমাজের কর্মসংস্থান নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না, এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। রাজধানীর মিরপুর ১১ নম্বরে দিনে দুপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা সহ এক নারী পথচারী আহত হওয়ার ঘটনায় সন্ত্রাসী ল্যাংড়া রুবেল সহ ৫ জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে জিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলি করে হত্যা চেষ্টার কারণ তুলে ধরেন। বলেন, পল্লবীতে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায় পল্লবীর সন্ত্রাসী ল্যাংড়া রুবেলকে। গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষ মূল আসামি ল্যাংড়া রুবেল ও তানজিন আহমেদ ওরফে বাপ্পা ওরফে শুটার বাপ্পা মিরপুর ঢাকা থেকে ঢাকার বাইরে পলায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ডিবির অপর টিম রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং এর পাশে বেরিবেদ এলাকা থেকে যোগে পালিয়ে যাওয়ার সময় ল্যাংড়া রুবেল অথবা ওরফে রুবেল ও বাপ্পা ওরফে শুটার বাপ্পাকে ডিবি গ্রেপ্তার করে। সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রী সহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অবস্থান করছে পুলিশ। বুধবার সকালে নগরের মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে বস্তুটি বিস্ফোরিত হয়। বর্তমানে পুরো জায়গা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘিরে রাখেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিক জানায়নি পুলিশ। বিকট শব্দ হয়েছে, আমরা তাৎক্ষণিক সেখানে দেখি একটা ককটেল বিস্ফোরিত হয়েছে এবং
এটা নাশকতার উদ্দেশ্যেই করা হয়েছে। বরিশালের রাজনীতিকে অশান্ত করতে চায়, দেশকে অশান্ত করতে চায়, তাদের কাছে সেই লিস্ট রয়েছে। আমি আশা করব যে প্রশাসন যেন সেই লিস্ট ধরে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে এই ইস্যুকে তারা গুরুত্ব দেয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের বাইখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদি শেখ। রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি জানান, গরমের কারণে ওই 2 যুবক রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করবে বলেও জানান তিনি। এবছর যশোর বোর্ডের অধীনে 11টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। শতভাগ ফেল করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছে যশোর শিক্ষা বোর্ড। এদিকে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার এসএসসি পরীক্ষায় 60 জন শিক্ষকের 10 শিক্ষার্থী সবাই অকৃতকার্য। এতে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে অভিভাবক ও স্থানীয়দের মাঝে। যশোর থেকে স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহ ও টাঙ্গাইলের ভুয়াপুর থেকে হৃদয় মণ্ডলের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এই বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। বিপরীতে শতভাগ ফেল করা 11টি প্রতিষ্ঠানের মধ্যে যশোরের 4টি, সাতক্ষীরার 4টি, খুলনার 2টি এবং বাগেরহাটের 1টি রয়েছে। শতভাগ অকৃতকার্য হওয়া এই সকল প্রতিষ্ঠান অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অভিভাবকদের উদাসীনতা, বাল্যবিবাহ, তীব্র শিক্ষক সংকট সহ রয়েছে শিক্ষকদের দায়বদ্ধতার বড় অভাব। 26 সালের কোনো পরীক্ষার্থী জেনুইন পরীক্ষার্থী ছিল না, এই কারণে রেজাল্টের এই ভরাডুবি। এদিকে পাশের হার শূন্য হওয়াকে সহজভাবে নিচ্ছেন না যশোর শিক্ষা বোর্ড। চরম এই ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট 11টি প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে শোকজ নোটিশ। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং অলরেডি শোকজের চিঠি অলরেডি যাচ্ছে। অন্যদিকে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় 7 জন শিক্ষকের অন্তর্ভুক্ত 10 শিক্ষার্থী সবাই অকৃতকার্য হয়েছে। এমন ফলাফল ঘিরে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে অভিভাবক ও স্থানীয়দের মাঝে। আমাদের যাতায়াতের জন্য অসুবিধা হয়, অনেক ছাত্রছাত্রী আসতে পারে না। শিক্ষক এবং অভিভাবকদের একটু দুর্বলতার কারণেই আমাদের স্কুলের এই পরিবেশ পরিস্থিতি এরকম তৈরি হয়েছে। ভৌগোলিক সমস্যাকে দায়ী করে সামনে ভালো ফলাফলের আশা ব্যক্ত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। জুনিয়র স্কুল এমপিভুক্ত জুনিয়র, কিন্তু আমাদের হাই সেকশন পর্যন্ত চালাইতে হয়, শিক্ষক স্বল্পতাও রয়ে গেছে। পরবর্তীতে অবশ্যই পদক্ষেপ নিব এবং নেওয়া হয়েছেও। প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। কারণ দর্শানোর ব্যাখ্যা দেওয়ার জন্য এবং সেই ব্যাখ্যা পাওয়ার পরে আমরা তার আলোকে প্রচলিত বিধিবিধান যা বলে বা যেভাবে করা যায় সেভাবে ব্যবস্থা নেব। প্রান্তিক পর্যায়ে বিদ্যালয়গুলোতে শিক্ষার মান ফিরিয়ে আনতে শিক্ষক সংকট দূর করা এবং ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ না নিলে আগামীতে এমন চিত্রের পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে তেহরান। প্রস্তাবিত এই আইন পাশ হলে ইরানের অনুমতি ছাড়া কোনো শত্রুভাবাপন্ন দেশের সামরিক ও বাণিজ্যিক জাহাজ উপসাগরীয় ওই রুট ব্যবহার করতে পারবে না। অন্যদিকে হরমুজ প্রণালীর ওপর মার্কিন বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতো ডেস্ক রিপোর্টার। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরান। প্রস্তাবিত ওই আইনে তেহরান যেসব দেশকে শত্রু ভাবাপন্ন মনে করে সেসব দেশের সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ইরানের অনুমতি ছাড়া উপসাগরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজির মতে প্রস্তাবিত আইনটি ইরানের তেল শিল্প জাতীয়করণের পর দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রসর আইনগুলোর একটি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন করে তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সচল হবে না বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। ইরানের সঙ্গে পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে এবং হরমুজ প্রণালীর ওপর মার্কিন বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় সিলেটে হাম ও এর উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 130 জনে। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছে 99 জন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট 901 জনের ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ বাড়ছে মুন্সিগঞ্জে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। 250 শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আসন সংকটের কারণে ওয়ার্ডের পাশাপাশি বারান্দাতেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। মোহাম্মদ সুজনের তথ্য চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। মুন্সিগঞ্জে দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। জ্বর, শরীর ব্যথা, বমি ও দুর্বলতা নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছেন রোগীরা। রোগীর চাপ বাড়ায় 250 শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নারী, পুরুষ ও শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। ফলে অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দাতে। হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জুলাই থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত মোট 998 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে। চিকিৎসাটা মাত্র তো কালকে শুরু দিছি, এমনি তো আলহামদুলিল্লাহ চিকিৎসা হইতেছে। পরবর্তী আমার মেয়ে ডেঙ্গু ধরা পড়ছে, এখন ভর্তি আছে। 3 দিন যাবত, কিন্তু রোগটা তো ওরকম কমতাছে না। 7 দিন ধরে ভর্তি। অন্যমি জ্বর গেছে না, তারপরে এখানে পরীক্ষা করছি, বলছে ডেঙ্গু। খুব বেশি রোগী ডেঙ্গু, যে এই কারণে আমাদের অনেক হিমশিম খেতে। আমার 50 বেডের এই ওয়ার্ডটা, এই মেল মেডিসিন ওয়ার্ড, এই ওয়ার্ডে আমার 50 বেডের মধ্যে আমার 28 জন হচ্ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্তদের অনেকের শরীরে দ্রুত প্লাটিলেট কমে যাচ্ছে, ফলে জটিলতা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানালেন চিকিৎসকরা। যদি কোনো খারাপ উপসর্গ থাকে, যেমন প্রচন্ড বমি করে, অথবা পেটে ব্যথা থাকে, অথবা জন্ডিস হয়, অথবা যে প্রস্রাবের পরিমাণ কমে গেছে, তখন সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিবে। তবে রোগীর চাপ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 68 জন রোগী ভর্তি ছিল। আমাদের কাছে যারা রোগী আসে তাদেরকে আমাদের সর্বোচ্চ সেবাটা দেওয়ার আমরা চেষ্টা করছি। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা আইসোলেশন কক্ষ প্রস্তুত রাখার কথা জানালেন সিভিল সার্জন। আমার জেলায় যে 6টা উপজেলার মধ্যে 5টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেই উপজেলাগুলোতে হচ্ছে ডেঙ্গুর ডেডিকেটেড ওয়ার্ড আছে, যেখানে শুধুমাত্র ডেঙ্গু রোগীদেরই চিকিৎসা দেওয়া হয়। কোন কোন এলাকাগুলোতে বেশি রোগী সংক্রমণিত হচ্ছে বা আক্রান্ত হচ্ছে, সেই স্পটগুলোকে রেড স্পট হিসেবে আমরা শনাক্ত করে সেখানে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম বা সচেতনতা বৃদ্ধির কাজগুলো জোরালোভাবে চালিয়ে থাকি। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা কিংবা অতিরিক্ত দুর্বলতাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সমিত সোম আমেরিকার ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিয়েছেন। কানাডা প্রবাসী এই ফুটবলার কিছুদিন ফ্রি এজেন্ট হিসেবে থাকার পর দলটির সাথে চুক্তিবদ্ধ হলেন। নিউ ইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের 3য় স্তরের লিগে খেলছেন। এর আগে ইউরোপীয় পাসপোর্ট জটিলতায় নেদারল্যান্ডসের ক্লাব উইলিয়াম টুতে সমিতের চুক্তি বাতিল হয়েছিল। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক ক্লাবে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন এই মিডফিল্ডার। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রড্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে সৌদি আরবের আল নাসর, CR7-এর চড়াই উত্তরায়ের এই দীর্ঘ সফরে ছায়ার মতো পাশে থাকা জর্জিনার সঙ্গে এই রাজকীয় পরিণয় নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। বিস্তারিত মশিউর রহমানের রিপোর্টে।
2016 সালে মাদ্রিদের একটি গুচি শোরুমে প্রথম দেখা, আর 1 দশক পর সেই প্রেম আজ পূর্ণতা পেল পরিণয়। ফুটবল মাঠের সব রেকর্ড নিজের করে নেওয়া রোনালদো এবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করলেন জর্জিনার হাতে হাত রেখে। দীর্ঘদিনের লিভ ইন রিলেশনশিপ এবং 5 সন্তানের অভিভাবক হওয়ার পর এই জুটির বিয়ের খবরটি ফুটবল ভক্তদের জন্যও ছিল প্রতীক্ষিত। পারিবারিক আবহে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন হওয়া এই বিয়ের অনুষ্ঠানটি ছিল আভিজাত্য ও ভালোবাসার এক মিশ্রণ। রোনালদোর কঠিন সময়ে তা হোক মাঠের বাইরে ফর্ম কিংবা ব্যক্তিগত ট্র্যাজেডি, জর্জিনা সবসময় ছিলেন তার সবচেয়ে বড় মানসিক শক্তি, যার প্রতিদানও মিলল এই আনুষ্ঠানিক স্বীকৃতি। মডেল হিসেবে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া জর্জিনা এখন আনুষ্ঠানিকভাবেই শুধুই মিসেস রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটির রাজকীয় বিয়ের ছবি পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা কুড়িয়েছে কোটি ভক্তের ভালোবাসা ও শুভকামনায়। ফুটবল মাঠের রাজা এবার জীবনের নতুন ইনিংসে কতটা সফল হন সেটি এখন দেখার অপেক্ষা। মুশিউর রহমান, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর একবার। চার দিনের ব্যবধানে রাজধানী সহ সারা দেশে ফের গ্যাস সংকট, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, নোয়াখালীতে ফিলিং স্টেশনে চরম ভোগান্তি। রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি শেষ, ফেনীর ছাত্রী নুসরাত ও মাগুরায় আছিয়া হত্যা মামলার শুনানি। কোকোর 57তম জন্মদিন আজ, বনানী কবরস্থানে দলের পক্ষে শ্রদ্ধা, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো, মন্তব্য রিজভির। এবং হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের, গুরুত্বপূর্ণ এই জলপ্রপাত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে দাবি ট্রাম্পের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।